হবে, অর্থাৎ আজকের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন, পদত্যাগের ঘোষণা করেছেন অখিল গিরি। কারণ গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রী রাজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সি, এবং সুব্রত বক্সি তিনি ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন, আর ক্ষমা না চাইলে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং না হলে পদত্যাগের কথা বলেছিলেন। আর সেই মতো মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের করা বার্তার পরই পদত্যাগের ঘোষণা করেছেন অখিল গিরি। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছে। আমি প্রথমেই পঙ্কজের কাছে যাবো। পঙ্কজ, অখিল গিরি তিনি কি জানালেন, তিনি কবে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন, মানে ইস্তফা দিচ্ছেন, এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, যেখানে মন্ত্রী অখিল গিরি যেখানে গতকালকের ঘটনার পরে যেখানে মহিলা রেঞ্জ অফিসারকে যে কটূক্তি করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু দলের পক্ষ থেকে যেখানে তাকে কড়া বার্তা বা কড়া নির্দেশ, যেখানে তাকে পদত্যাগ করার কথা এবং যেখানে যে রেঞ্জ অফিসার যেখানে আধিকারিক আছে তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন, সেক্ষেত্রে তিনি আজকে বাড়িতে বসেই কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো জানিয়ে দিলেন, যেখানে যে নির্দেশিকা যেখানে বাই মেলের মাধ্যমে আজকে তিনি পাঠাচ্ছেন যে পদত্যাগের পত্র, এবং তিনি আগামীকাল যে বিধানসভা রয়েছে বিধানসভাতে গিয়ে তিনি যে সরজমিনে তিনি তার যে হার্ড কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিবেন, এমনটাই কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন আজকে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন স্পষ্ট। বেশ পঙ্কজ, অর্থাৎ তিনি যেমন জানিয়ে দিয়েছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন, আজ মেল মারফত তিনি ইস্তফা দেবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তার পদত্যাগ পত্র দিয়ে দেবেন। এবং যেটা আমরা জানতে পারলাম যে পদত্যাগের ঘোষণার পর মন্ত্রীর গাড়িও ছাড়লেন অখিল গিরি। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি, তবে এই বিষয়ে আজ যখন তার সঙ্গে রেঞ্জারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন দলের বিষয়, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তোলা মহিলা রেঞ্জার। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিল গিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট, এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, ওনারা কি ডিসিশন নিচ্ছে। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। যেভাবে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জন্য, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিল গিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ। এদিকে অখিল গিরির গ্রেফতারের দাবি করেছে বিজেপি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। কারামন্ত্রী অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সি এবং দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, অর্থাৎ রাজধর্মে মন্ত্রী ছাঁটাই। সরাসরি চলে যাব, ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরে করে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এটা তো একটা দৃষ্টান্ত তৈরি হলো বলা চলে। একদমই তাই। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
জয়প্রকাশ মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মণিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন রাজধর্ম পালন করতে। অতীতেও এই ধরনের রাজধর্ম পালন করা হয়েছে এবং আগামী দিনে কেউ যদি দলের বিরুদ্ধে গিয়ে কোনো রকম বক্তব্য বা কোনো রকম ব্যবহার কারোর সাথে করে থাকেন, সেক্ষেত্রে আগামী দিনেও যে দল সেই নেতাকর্মীদের রেয়াত করবে না, সে কথাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তুমি জানো যে মহিলা রেঞ্জারকে একেবারে হুমকি কাণ্ডে ইতিমধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি কিন্তু অখিলগিরিকে ফোন করে অবিলম্বে ওই রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে অখিলগিরি তিনি পদত্যাগ করার ঘোষণা করলেও তিনি যেটা জানিয়েছেন যে তিনি ক্ষমা চাইবেন না, অর্থাৎ অখিলগিরির এই যে ক্ষমা না চাওয়ার বিষয়টি এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের নজরে এসেছে এবং এই ঘটনার যে বক্তব্য অখিলগিরির অর্থাৎ ক্ষমা না চাওয়ার যে বিষয়টা, এখানেও কিন্তু দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে, এমনটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং জয়প্রকাশ মজুমদার আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, সেখানে তিনি একথা স্পষ্ট করে যান যে সুব্রত বক্সী যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, তিনি স্পষ্ট বলেছেন যে ক্ষমাও চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা এবং পদত্যাগও করতে হবে। এটা কিন্তু একেবারে এই নিয়ম কিন্তু একেবারে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তাদের সিদ্ধান্ত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অখিলগিরি যদি ক্ষমা না চান ওই মহিলা রেঞ্জারের কাছে, সেক্ষেত্রে দল অখিলগিরির বিরুদ্ধে আরো কোনো বড় ব্যবস্থা নিতে পারে, এমনটাও কিন্তু আজকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে বলা চলে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং বারবারই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে অখিলগিরির মন্তব্য নিয়ে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস অখিলগিরির পাশে ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একেবারে কড়া অবস্থান এবং আগামী দিনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধু পদত্যাগের ঘোষণা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই মহিলা রেঞ্জারের কাছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বলা যেতেই পারে যে অখিলগিরি ইস্যুতে একেবারে রাজধর্ম পালন করলো তৃণমূল কংগ্রেস এখানে, এবং সেখানে মণিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য যে এর আগেও এই ধরনের ঘটনায় রাজধর্ম পালন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন রাজধর্ম পালন করতে। ঠিক ঠিক, রাজধর্মে মন্ত্রী ছাঁটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন রাজধর্ম পালন করতে। মণিপুরের উদাহরণ টেনেই বিজেপিকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের। রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা ভারতবর্ষের খুব কম ক্ষেত্রে দেখা যায়, যেটা একটি দলের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায় না, সেটা হচ্ছে বিজেপি। মণিপুরেও তো আমরা দেখেছি যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। এই ডবল ইঞ্জিন সরকারে সেই মণিপুরের চিফ মিনিস্টার বা মণিপুরের ব্যাপারে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমাদের দল অনুশাসন, সংশোধন ইত্যাদি করতে পারে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লেশে রাজধর্ম পালন করতে পারেন। পদত্যাগের ঘোষণা করে অনড় অখিলগিরি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী অখিলগিরি। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় দলের তরফে। সুব্রত বক্সী ফোন করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য তিনি যখন বলেন, কিন্তু অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলে, তবে পদত্যাগ ঘোষণা করেও অনড় রইলেন অখিলগিরি, জানিয়ে দিলেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, যে 22টা দোকানের জন্য অখিলগিরির মন্ত্রিত্ব চলেছে, এই 22টা দোকানের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কি তাদের আয়ত্তে রেখেছে? একেবারে ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে আয়ত্তে বলতে যেখানে তাদের যে জায়গা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা কিছুটা দখল কিন্তু মুক্ত করেছে, কিন্তু অনেক আরও কিছু দোকান আছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখনো উঠেনি। সেক্ষেত্রে কিন্তু যে গতকালকের ঘটনা যেখানে অখিলগিরির মন্তব্য, যেখানে মহিলা রেঞ্জ অফিসারকে কথা বলার জন্য যে আজকেই তাকে দলের পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা এবং যে তাদের মহিলা রেঞ্জ কর্মী যেখানে অফিসার রয়েছে তাকে কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তিনি অনড় রয়েছে যেখানে কিন্তু কোনো পদত্যাগ করবেন কিন্তু কোনো মহিলা বা কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাইবেন না। পরিষ্কার তিনি আজকে তার বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে যেখানে তোমাকে জানিয়ে রাখি তিনি মন্ত্রিত্ব পদ যেখানে ছাড়ছেন, তারপরে কিন্তু বিধানসভার বিধায়ক যেখানে বিধায়ক রয়েছেন অখিলগিরি, রামনগর বিধানসভার বিধায়ক কিন্তু অখিলগিরি রয়েছেন, বিধায়ক পদ থাকছেন। তিনি যেমনটাই আগে
আগের মতন কাজ করেছিলেন, তিনি তার মন্ত্রিত্ব গেলে কি হবে, তিনি কিন্তু বিধায়ক আছেন এলাকার, আগে যেরকম বোঝা যাচ্ছে যে অনর অখিলগিরি। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে, কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো, আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই জানিয়ে দিয়েছেন অখিলগিরি। আর অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গে খড়গহস্ত বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে, অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তোপ জয়প্রকাশের বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনেই তোপ জয়প্রকাশ মজুমদারের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। প্রায় 26,000-এর মধ্যে অযোগ্য 1,212 জন। সুপ্রিম কোর্টে তালিকা দিয়ে জানালো কমিশন। পর্ষদও তালিকা জমা দিয়েছে শীর্ষ আদালতে। তাদের তালিকায় কোনো অযোগ্য চাকরি প্রাপক নেই। পর্ষদ থেকে কমিশন কেউই ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য দেয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বে শুনানি। এবছরের এপ্রিলে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে, চাকরি প্রাপকদের মধ্যে যোগ্য কারা, কারাই বা অযোগ্য? সেই তালিকা চায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের মতে 2016 সালের প্যানেলে চাকরিপ্রাপ্ত 1,212 জন অযোগ্য। এই অযোগ্য চাকরি প্রাপকদের নাম এবং রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন। তালিকায় 1,212 জনের মধ্যে 223 জন শিক্ষক, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে 381 জন, আর গ্রুপ ডি পদে 608 জন। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তাদের মতে 2016 সালের প্যানেলের 25,844 চাকরিতে যোগ্য অযোগ্য নেই। কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র দেয় পর্ষদ। র্যাঙ্ক জাম্প থেকে ওএমআর শিট বিকৃতি। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্টে সিবিআই জানায় 8,163টি ওএমআর শিট বিকৃত হয়েছে। তবে এ নিয়ে সুপ্রিম কোর্টে কোনো তথ্য দেয়নি কমিশন এবং পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি। র্যাঙ্ক জাম্প ও প্যানেলের বাইরে থাকা 1461 চাকরিকে অযোগ্য হিসেবে এসএসসি চিহ্নিত করলেও ওএমআর বিকৃতিতে সিবিআই দাবিতে অভিযুক্ত প্রায় হাজার হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? এক্ষেত্রে আইনজীবীদের একাংশের যুক্তি, যেদিন নথি ও তথ্য প্রমাণ আকারে এই বিকৃত ওএমআর সত্যতা প্রমাণ পাবে, সেদিনই হাজার হাজার ওএমআর বিকৃতি চাকরির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলার বঞ্চনা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই হাওয়া গরম।
শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে সুর চড়িয়েছে তৃণমূল। এরই মধ্যে নথি পোস্ট ডেরেক ওব্রায়েনের দাবি, অবশেষে মোদী সরকার স্বীকার করে নিল যে 100 দিনের কাজে বাংলার জন্য বরাদ্দ শূন্য, আর এতেই নতুন করে তরজা শুরু। পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে। বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে, যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। 21-এ ভোটে বিজেপি হারার পরে আবাসও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানাক মোদী সরকার। এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করব না, আমি প্রকাশ করব। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার একটি নথি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। সেই নথি দিয়ে ডেরেক দাবি করলেন 2023-24 অর্থবর্ষে 100 দিনের কাজে কেন্দ্রের তরফে বাংলার বরাদ্দ শূন্য। ডেরেক লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদের ভিতরে স্বীকার করে নিল যে মনরেগা তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য। 2021 সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে। রাজ্যসভায় জবাব থেকে এর প্রমাণ মিলল। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লিকের মতো সাম্রাজ্য বানাবে, আনিসুর থেকে শুরু করে শাহজাহান এরা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে থাকবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টা, যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সে ব্যবস্থা নিন। অর্থমন্ত্রী যখন অর্ধসত্য বলেন, সেটা তো দুঃখের বিষয়। এই বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে। সাজেশন দেন শুভেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2021-এর পর থেকে সমস্ত যোজনার টাকা বন্ধ করে বিজেপির সরকার। বঞ্চনা ইস্যুতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র। তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় বাজেটের পরেও বরাদ্দ ইস্যুতে হাওয়া গরম হয়েছে। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানান অভিষেক। পাল্টা খরচের হিসেব নিয়ে বাংলাকে খোঁচা মারেন অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। এই অবস্থায় নথি পোস্ট করে বঞ্চনা দাবি ডেরেকের, এতে নতুন করে তরজা। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার যে খবরের দিকে নজর রাখবো, বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি, আর অতি ভারী বৃষ্টিতে আবারও জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে 6000 কিউসেক জল, মাইথন থেকে ছাড়া হচ্ছে। অন্যদিকে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হলো 1,20,000 কিউসেক জল। ডিভিসির জলে নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা। অন্যদিকে দুর্গাপুরের দিকে যদি নজর রাখি, দুর্গাপুরে জল
ছাড়া হলো দুর্গাপুর ব্যারাজ থেকেও। দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হলো 92,800 কিউসেক জল। এবার তিলপাড়া ব্যারেজ, বীরভূমে কমলো বৃষ্টির পরিমাণ, তবে তিলপাড়া ব্যারেজ থেকে কমলো জল ছাড়ার পরিমাণ। সিঁড়ির তিলপাড়া থেকে কমানো হলো জলের পরিমাণ। বিহার ঝাড়খণ্ডের বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসির জলে বিপদ বাড়ছে বাংলায়। হেমন্ত সোরেনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্যা পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উপর নজর রাখার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃষ্টি কমলেও বিপর্যস্ত জেলায় জেলায় যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখাচ্ছে। টানা বৃষ্টিতে পাত্রসারে কি অবস্থা দেখুন। বাঁকুড়ায় এখনো ফুসছে নদীর জল। পাত্রসারে নারায়ণপুরে বিপদ সীমার উপর বইছে বোদাই নদীর জল। নদীর জলে ভাসছে একাধিক গ্রাম। জলের তলায় ভাসা পোল। জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড়ে প্রায় 20টি গ্রাম। অন্যদিকে হাওড়ার দিকেও যদি নজর রাখি, ডিভিসির ছাড়া জলে বিপত্তি। হাওড়া জগৎবল্লভপুর, সেখানে একাধিক জায়গায় বাড়ছে জল। ভাঙলো একাধিক বাঁধ। জগৎবল্লভপুরের পাতিহালের হাবিজপুর এলাকায় ভাঙে বাঁধ। রাতভর চলে বাঁধ মেরামতির কাজ। শনিবার সন্ধে 1 মিনিটের টর্নেডো। লন্ডভন্ড ধনেখালি এবং তারকেশ্বরের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত। বহু বাড়ি। বাসিন্দাদের দাবি, বারবার আবেদন করেও আবাসের ঘর মেলেনি। ঘর পেলে এভাবে মাথার উপর থেকে ছাদটা চলে যেত না। গ্রামবাসীদের দাবি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মাত্র 1 মিনিটের ঝড়, টর্নেডো, তাতেই সব লন্ডভন্ড। একের পর এক গ্রাম তছনছ। দুর্ভোগের এ ছবি হুগলির তারকেশ্বর বিধানসভা এলাকার। 2 বছর ধরে আবাসে বরাদ্দ নেই, তাই ঠিকানা বলতে কাঁচা বাড়ি। এসব বাড়ি ঝড়ে লন্ডভন্ড। শনিবার তখন সন্ধে 6টা। তারকেশ্বর ব্লকের জিয়ারা, হবিবপুর, মোহনপুর এবং ধনেখালি ব্লকের নিশ্চিন্তপুরের উপর দিয়ে বয়ে যায় টর্নেডো। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড এইসব গ্রাম। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত নিশ্চিন্তপুর। এখানে প্রায় 12টি বাড়ি তছনছ হয়ে যায়। উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। রাতেই এলাকায় যান প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের দেওয়া হয় ত্রিপল। স্থানীয়দের বক্তব্য, আবাসের ঘর পেলে এভাবে মাথার উপরের ছাদটা সরে যেত না। আজকে এই অবস্থা, আমাদের লোকের বাড়ি আছে, লোকের বাড়িতে আছি, আজ বললে কাল বেরিয়ে যেতে হবে। কিন্তু এইরকম অবস্থা কি করব, কোথায় যাব? আজকে যদি আমাদের আবাস যোজনা সত্যি বাড়িটা দিত তাহলে আমাদের এই দুর্গতি হতো না। ইন্দিরা আবাসনে করেছিলেন বাড়ির আবাস, কতবার পরে তুলে নিয়ে গেছে, কত কিছু করেছে, আমাদের ঘরে কিছু দেয়নি। কিছু দেয়নি। একটু ঘর দূর থাকলে কি তেমন ক্ষতি হতো? আমরা তো থাকার আশ্রয়টা হতো। যদি আবাস যোজনার এই টাকা আজকে যদি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে দিত বা কেন্দ্রীয় সরকার এটা যদি বঞ্চনা না করত, তাহলে এই নিশ্চিন্তপুর গ্রামের যে কজন তালিকাভুক্ত ছিল তাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। কেন্দ্রীয় সরকার যথাযথ নিয়ম মেনে আবাস যোজনার ঘরগুলো অ্যালটমেন্ট করে, কিন্তু এখানে তৃণমূলের গভর্নমেন্ট সেগুলোকে ভরণ পোষণের রাজনীতিতে সব নষ্ট করে দেয়। যাদের বাড়ির মাথায় ছাদ নেই তাদেরকে ছাদ দেয় না তারা। যাদের ছাদ আছে, দোতলা তিনতলা বাড়ি, তাদেরকে ছাদ দেয়। আজকে যদি প্রকৃতপক্ষে গরিব মানুষগুলো যদি ছাদ পেত তাহলে আজকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতো না। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।